তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসই A3 পেপারটি রয়েছে আধুনিক বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্য। এই প্রশ্নটি পরীক্ষায় তোমাদের আসবেই বলা যায়। তাই এটি 20 নম্বরের একটি অ্যান্সার, অর্থাৎ 1000 শব্দের অ্যান্সার তোমাদেরকে মুখস্থ করতে হবে। সেই মুখস্থ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি, কোন দিকগুলি শুধু মাথায় রাখলে পরপর তোমরা এই নোটসটা মুখস্থ করতে পারবে, সেটা নিয়েই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আলোচনার শেষে এর যে 20 নম্বরের 1000 ওয়ার্ডের অ্যান্সার সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। বোর্ডে কি লেখা রয়েছে একবার তার আগে দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসই A3, বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্য। বিংশ শতকের অর্থাৎ 1900 সাল থেকে 1950 সাল, এই প্রথম 50 বছরটাই বলা হচ্ছে প্রথমার্ধ। নারীরা যে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিল তার যে ইতিহাসটা কি ছিল এই 50 বছরে, সেটাই এখানে জানতে চেয়েছে। তাই এখানে এই বিষয়টা আলোচনা করতে গেলে দেখো, প্রথমে সমাজ সংস্কারকের কথা বলতে হয়, যারা অষ্টাদশ শতকে আবির্ভূত হয়েছিলেন, রামমোহন বিদ্যাসাগর। তাদের নারী মুক্তি আন্দোলন বা সমাজ সংস্কার আন্দোলন, যেমন সতীদাহ প্রথা, বিধবা বিবাহ প্রচলন বা বাল্য বিবাহ রোধ করা, এই যে নারীদের জন্য যে সংস্কার আন্দোলন সংস্কারকরা শুরু করেছিলেন, তার ভিতর দিয়ে কিন্তু নারীদের মধ্যে একটা সচেতনতা গড়ে উঠতে থাকে। পরবর্তীকালে কংগ্রেস আসে 1885 সালে। সেই কংগ্রেস তৈরি হওয়ার পর কংগ্রেসও কিন্তু এই নারী কেন্দ্রিক যে প্রশ্ন, সেই প্রশ্নটাকে গুরুত্ব দিতে থাকে, অর্থাৎ নারীদেরকে সমানভাবে জাতীয় কংগ্রেসে তাদের জন্য দরজা খোলা ছিল। এই কারণে প্রতিটা অধিবেশনে আমরা দেখব যে জাতীয় কংগ্রেসের প্রতিটা অধিবেশন প্রতি বছর একটা করে হয় ডিসেম্বর মাসে। প্রতি অধিবেশনে নারীরা অংশগ্রহণ করেছে এবং অনেক নারী কিন্তু সেখানে আবার জাতীয় কংগ্রেসের সভাপতিও হয়েছেন। সরোজিনী নাইডুর কথা বলা যায়, অ্যানি বেসান্তের কথা বলা যায়, এনারা রয়েছেন। আবার একেবারে প্রথমে 1885-তে যখন জাতীয় কংগ্রেস তৈরি হয়, তখন কিন্তু দুজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন নারী হিসেবে। একজন ছিলেন স্বর্ণকুমারী দেবী বাঙালি, আরেকজন ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এই দুজন নারী কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এটা আমরা জাতীয় কংগ্রেসের অধিবেশনে দেখতে পাচ্ছি। এরপরে দেখো যে জাতীয়তাবাদী যে আন্দোলন, জাতীয় কংগ্রেস দেশকে স্বাধীন করার জন্য যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে, সেই আন্দোলনের প্রতি নারীরা আকৃষ্ট হয়, নারীরা জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করে এবং তাদের এই অংশগ্রহণের ভিতর দিয়ে তাদের মধ্যে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি পায়। এরপরে আমরা দেখব যে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, কারণ এই ধাপগুলো আমাদের মাথায় রাখতে হবে। কোন ধাপগুলো? পরপর সমাজ সংস্কারকদের আন্দোলন, তারপরে জাতীয় কংগ্রেসের সময়টা, তারপরে আসছে বঙ্গভঙ্গের সময় 1905, তারপর গান্ধীর আবির্ভাব 1915, তারপর অসহযোগ আন্দোলন 1920, 1930-এর আইন অমান্য আন্দোলন। এরপরে এখানে সুভাষচন্দ্র বসুর ভূমিকা রয়েছে কিছুটা। 1930-এর পরে 1942-এর আগস্ট আন্দোলন। এই সমস্ত আন্দোলনগুলোতে নারীরা কতটা অংশগ্রহণ করেছে জাতীয় রাজনীতিতে, সেই বিষয়টা আমাদেরকে এখানে আলোচনা করতে হবে নারী আন্দোলনের বৈশিষ্ট্য হিসাবে। পাশাপাশি এই ঊনবিংশ শতকের প্রথম অর্ধে, অর্থাৎ এই 1900 থেকে 1950 এই সালটার ভিতরে বাংলাদেশে দুবার সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে ওঠে, বিপ্লবী সন্ত্রাসবাদ। তারও আবার দুটো অংশ রয়েছে, প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ। অর্থাৎ 19 শতকের প্রথম দশকে 1910 সাল থেকে 1910 সাল, এই প্রথম দশকে একটা বৈপ্লবিক সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে। সেই সময় নারীরা কতটা জাতীয় আন্দোলনে ভূমিকা নিচ্ছে। এছাড়া 1930-এর দশকে গিয়ে, অর্থাৎ 1930 থেকে 40, এই সময়টা গিয়ে কিন্তু আবার বাংলাদেশে বিপ্লববাদ মাথাচাড়া দিয়ে ওঠে, যে জায়গায় আমরা ভগৎ সিং বা এখানে মাস্টারদা সূর্য সেন এনাদের কথা বলতে পারি। সেই সময়েও কিন্তু নারীরা এই বিপ্লবী সন্ত্রাসবাদে অংশ নিয়েছিল, তারা বিভিন্নভাবে জড়িত ছিল। সেই দিকগুলো, অর্থাৎ বিপ্লবী সন্ত্রাসবাদের দুটো পার্ট রয়েছে, সেই দুটো পার্টেই নারীরা কতটা অংশগ্রহণ করছে, বাংলার নারীরা বিশেষ করে, সেটাও কিন্তু এভাবে পরপর ধাপে ধাপে দেখাতে হবে। তাহলে ধাপগুলো কি বললাম আরেকবার রিপিট করি।
জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, তার আগে সমাজ সংস্কারকদের একটা কি ভূমিকা থাকছে। জাতীয় কংগ্রেসের পর 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন, গান্ধীর আবির্ভাব 1914, 1920-র অসহযোগ আন্দোলন, 1930-এর আইন অমান্য আন্দোলন, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, এবং এর ভিতরে 1900 থেকে 1910 সালের মধ্যে বিপ্লবী সন্ত্রাসবাদের প্রথম পর্যায়, এবং 1930 থেকে 40-এ বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদের দ্বিতীয় পর্যায়। এই সমস্ত পার্টগুলোতে বাংলার নারীরা কি ভূমিকা নিয়েছিল তা আমরা আলোচনায় ছিলাম। জাতীয় কংগ্রেস, সেখানে জাতীয় কংগ্রেস প্রথম থেকেই নারীদের প্রতি তারা সদর্থক ছিল, এই জন্য জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে নারীরা অংশগ্রহণ করতেন। প্রথম অধিবেশনেই স্বর্ণকুমারী দেবী এবং কাদম্বিনী গাঙ্গুলি রয়েছে। তবে এই নারীদের এই জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের যে বৈশিষ্ট্য, সেটা তার একটা তারতম্য আসে এই বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে। 1905-এ কার্জন যখন বঙ্গভঙ্গ করেন, তখন তার বিরুদ্ধে বাংলার গ্রামের মহিলারা, নারীরা ব্যাপকভাবে প্রতিবাদ করে। অরন্ধন দিবস পালন করা, দুমুঠো চাল গুছিয়ে রাখা এবং বিদেশি পণ্য বর্জন করা, বিদেশি লবণ বর্জন করা, নারীরা বিদেশি পণ্যে অগ্নিসংযোগ করা, বিদেশি পণ্য বয়কট করা, মিছিল করা, এই সমস্ত কর্মসূচি, অ্যাক্টিভিটিস, একদম ফিল্ড ওয়ার্কে বা ফিল্ডে নেমে যে আন্দোলন করা সরকারের বিরুদ্ধে, সেটা কিন্তু প্রথম নারীদের মধ্যে দেখা যায় 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে, স্বদেশী ও বয়কটের ভিতর দিয়ে। তো এই জন্য নারীবাদী যে আন্দোলন বা নারী আন্দোলন যেটা আমরা আলোচনা করছিলাম, তার বৈশিষ্ট্যে একটা নতুন চমক তৈরি হচ্ছে। তার আকার, সেই নারীবাদী আন্দোলনের যে আকার, সেই আকারটা অনেকটা পাল্টে যাচ্ছে 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে। 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্র ধরে আবার বিপ্লবী সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এই সময় বাংলাদেশে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথম বাংলাদেশের যে বিপ্লবী নারী ছিলেন, সন্ত্রাসবাদী বিপ্লবী না স্বাধীনতা সংগ্রামী, দুকড়িবালা দেবী। এই নামটা অনেকেই আমরা জানি না। দুকড়িবালা দেবী ছিলেন বাংলাদেশের প্রথম বিপ্লবী, মহিলা বিপ্লবী, যিনি যার 8 বছর কারাগারে তার জেল হয় অস্ত্র রাখার অপরাধে এবং বিপ্লবীদের সাহায্য করার অপরাধে। এছাড়া আরেকজন রয়েছে ননিবালা দেবী। এই ননিবালা দেবী এবং দুকড়িবালা দেবী 1905 সাল নাগাদ বাংলার বিপ্লবী সন্ত্রাসবাদের যুগে, অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম যুগগার একজন নারী বিপ্লবী ছিলেন এই দুকড়িবালা দেবী। তিনি প্রথম মহিলা বিপ্লবী। তা এনাদের কাজ কি ছিল? এনারা নিজেরা সন্ত্রাসবাদে অংশ নেওয়া, যারা এই বিপ্লবী যারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে নানাভাবে সাহায্য করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, তাদেরকে প্রয়োজনে লুকিয়ে রাখা বা গোপনে সংবাদ সংগ্রহ করে আনা, তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা। বিভিন্নভাবে এই নারীরা এই সময় কিন্তু বঙ্গভঙ্গের সময়, এই স্বদেশী আন্দোলনের সময়, এই সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলনের সময় নারীরা এইভাবে বিপ্লবীদেরকে সাহায্য করেছিলেন, অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলনের সাথে একেবারে যুক্ত ছিলেন। এরপরে কি দেখি আমরা? 1905-এর পরে ভারতবর্ষের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা গান্ধীর আবির্ভাব 1905 সালে। 1914 সাল পর থেকে তিনি ভারতে আসেন এবং অসহযোগ আন্দোলন করার আগে খেড়া, চম্পারণ, এই সমস্ত জায়গায় কিছু ছোটখাটো সত্যাগ্রহ আন্দোলন করেন এবং সারা ভারত ব্যাপী 1920 সালে সারা ভারত ব্যাপী তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন। এখন অসহযোগ আন্দোলন শুরু করেন 1920, আর তিনি ভারতবর্ষে আসেন 1914। মাঝে এই 6 বছর, এই 6 বছরে তার যে আদর্শ, সত্যাগ্রহের আদর্শ, সেটা মানুষের মধ্যে তিনি ছড়িয়ে দেন এবং নারী জাতির প্রতি মহাত্মা গান্ধীর একটা আহ্বান ছিল। তিনি নারীদেরকে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান করেছিলেন। মহাত্মা গান্ধী নারীদেরকে জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন। তাদেরকে সতী, সাবিত্রী, দময়ন্তীর মতো পুরাণ বিখ্যাত যে সমস্ত মহিলা বা বিদুষী নারী রয়েছে, তাদের সাথে নারীদেরকে তুলনা করেছেন, তাদেরকে তাদের মতো হতে বলেছেন। এই সমস্ত মনীষী নারীদের মতো তাদেরকে হতে বলেছেন ভারতবর্ষের নারীদেরকে। এবং এই মহাত্মা গান্ধীর এই আহ্বান এবং নারী জাতিকে আকৃষ্ট করে। এছাড়া মহাত্মা গান্ধী আরো বলেন যে এইভাবে নারীরা যদি জেগে ওঠে, নারীরা জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করে, তাহলে নারী মুক্তি যে আন্দোলনটা রয়েছে, নারী মুক্তি, নারীদের নিজেদের যে অধিকারের লড়াই, তাদের যে নারী মুক্তি আন্দোলন, সেই আন্দোলন গতি পাবে।
তো এই সমস্ত বক্তব্য শুনে ভারতীয় নারী, বিশেষ করে বাংলাদেশের অনেক নারী কিন্তু জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করে। অসহযোগ আন্দোলন যখন শুরু হয়, সারা ভারতব্যাপী মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। এটাই ভারতের প্রথম গণ আন্দোলন, বৃহত্তর প্রেক্ষাপটে সারা ভারতব্যাপী গণ আন্দোলন 1920। এবং এই আন্দোলনে ব্যর্থ হয়। হঠাৎ করে গান্ধী আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, তারও অনেক কারণ ছিল। 2 বছর চলার পরে এটা হঠাৎ বন্ধ করে দেন। কিন্তু এই আন্দোলন সর্বপ্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতে গণস্পৃহণ ছিল, যেখানে সারা দেশে বিভিন্ন জায়গায় এই আন্দোলন পরিচালিত হয়, নারীরা অংশগ্রহণ করে। বাংলাদেশে এই সময় কিন্তু কংগ্রেসের প্রধান নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। তাই চিত্তরঞ্জন দাসের স্ত্রী, কন্যা, পুত্র, পুত্রী সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে, অসহযোগ আন্দোলনে। নামগুলো দেখে নিই: বাসন্তী দেবী, চিত্তরঞ্জন দাসের স্ত্রী; উর্মিলা দেবী, কন্যা, এবং ভাতৃপুত্রী হচ্ছে সুনীতি; জ্যোতির্ময়ী গাঙ্গুলি আছে, যিনি কাদম্বিনী গাঙ্গুলির কন্যা। কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা ডাক্তার ছিলেন ভারতবর্ষে। এই কাদম্বিনী গাঙ্গুলি প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে ছিলেন উপস্থিত। তাই এনাদের কন্যা ছিলেন জ্যোতির্ময়ী। তাই এনারা, এই সমস্ত বিখ্যাত মহিলারা, বাসন্তী দেবী, উর্মিলা, সুনীতি, জ্যোতির্ময়ী, এরা সেই সময় বাংলাদেশে এরাই ছিলেন প্রধান নেত্রী, মহিলাদের প্রধান নেত্রী। অসহযোগ আন্দোলন যখন ভারতে ছড়িয়ে পড়ে, বাংলাদেশেও আসে, এবং বাংলার বিশেষ করে কলকাতা, রাজধানী কলকাতা, বিভিন্ন জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। গ্রাম বাংলার মহিলারা ব্যাপকভাবে অংশগ্রহণ করে, সভা করে, মিছিল করে, বিদেশি পণ্য পিকেটিং করে। অসহযোগ আন্দোলনে ব্যাপকভাবে নারীরা অংশগ্রহণ করে। 4 জন নারীর নাম এক্ষেত্রে আমরা মনে রাখবো: বাসন্তী দেবী, উর্মিলা, সুনীতি এবং জ্যোতির্ময়ী গাঙ্গুলি। ঠিক এই সময়ে 1928 নাগাদ, মানে কিছুটা পরে 1928 নাগাদ, সুভাষচন্দ্র বসু তিনি একটা মহিলা ভলেন্টিয়ার্স বাহিনী তৈরি করতে চেয়েছিলেন, অল ইন্ডিয়া বেসিস। 1928 জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। তাই সভাপতি হিসেবে তিনি ভেবেছিলেন যে কংগ্রেসের মধ্যে একটা নারীবাদী সংগঠন থাকবে, নারীদেরকে নিয়ে কংগ্রেসের একটা সংগঠন থাকবে, এবং সেইখানে যে সমস্ত নারীরা থাকবেন তাদেরকে একটা ইউনিফর্মও পড়তে হবে। এবং এক্ষেত্রে তিনি লতিকা ঘোষ বলে এক মহিলা নেত্রীকে তিনি কর্নেল হিসেবে নিয়োগ করেন এই মহিলা স্বেচ্ছাসেবী দলে। সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া বেসিস মহিলা স্বেচ্ছাসেবী দল তৈরি করছেন, লতিকা ঘোষকে সেখানে কর্নেল হিসেবে নিয়োগ করছেন। এরপরে দেখো রয়েছে আইন অমান্য আন্দোলন। তা আইন অমান্য আন্দোলন 1920-তে অসহযোগ আর 1930-এ আইন অমান্য, মাঝে 10 বছরের গ্যাপ রয়েছে। তা 1930-এর আইন অমান্য আন্দোলনে আর একটা চমক দেখা যায় নারীবাদী আন্দোলনে। সেই চমকটা হচ্ছে নারীরা প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে, সরাসরি অংশগ্রহণ করে। এই কারণে ডক্টর সুমিত সরকার এই যুগটা নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে, নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছেন আইন অমান্য আন্দোলন। নারীরা প্রথম সরকারি আইনকে অমান্য করছেন। সিভিল ডিসঅবিডেন্স যে আন্দোলনটা হচ্ছে, মুভমেন্ট 1930-এ আইনকে অমান্য করো, এই আন্দোলনে নারীরা প্রত্যক্ষভাবে আইন অমান্য কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এবং এই সময় রাষ্ট্রীয় মহিলা সমিতি, অল ইন্ডিয়া মহিলা সমিতি, সত্যাগ্রহী সমিতি, এই সমস্ত সমিতিগুলো একজোট হয়ে লবণ সত্যাগ্রহ পালন করছেন। লবণ সত্যাগ্রহ। এছাড়া এই সময় মেদিনীপুরে আমরা যদি মাহিষ্য জাতি দেখি, মাহিষ্য জাতি তারা ব্যাপকভাবে এই আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। হুগলির আরামবাগ একটা আইন অমান্য আন্দোলনের একটা সেন্টার বা একটা কেন্দ্র তৈরি হচ্ছে, যেখানে নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। এছাড়া বাঁকুড়াতে আন্দোলন ছড়িয়ে পড়ছে, যেখানে নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। বাঁকুড়ায় এক নারীর কথা বলা যায় যার নাম হচ্ছে উর্মিলা মারিয়া। এই উর্মিলা পাকিয়া তিনি কিন্তু কারাবরণ করছেন এই সময় বাঁকুড়াতে এই আইন অমান্য আন্দোলন পরিচালনা করার জন্য বা এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। 1930 নাগাদ যে আইন অমান্য আন্দোলনটা চলছিল, এই সময় চৌকিদার, তখন চৌকিদারি কর ছিল প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে। ব্রিটিশ সরকার এটা করেছিলেন, চৌকিদারি ট্যাক্স। এই ট্যাক্স কিন্তু মেদিনীপুরে ছিল, এবং তার বিরুদ্ধেও কিন্তু এই সময় আন্দোলন পরিচালিত হচ্ছে, আইন অমান্য আন্দোলন। এই 1930 মানে কি, বাংলায় সন্ত্রাসবাদী আন্দোলনের যে দ্বিতীয় পর্যায় সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 1930 অর্থাৎ 1930-এর দশকে বিপ্লববাদ, এই বিপ্লববাদে ঝাঁপিয়ে পড়ছে নারীরা।
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হচ্ছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, এবং সেখানে মাস্টারদা সূর্য সেনের প্রধান মহিলা নেত্রী ছিলেন বা তার সহকারী সহযোগী ছিলেন প্রীতিলতা ওয়েদ্দার এবং ছিলেন শান্তি ঘোষ। এনারা দুজন পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। যখন ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন তখন ধরা পড়ছেন ভেবে তারা আত্মহত্যা করেন। এনারা বিখ্যাত হয়ে যান এই বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদের এই দ্বিতীয় পর্যায়ে। প্রীতিলতা ওয়েদ্দার এবং শান্তি ঘোষের নাম আমাদেরকে স্মরণ করতে হবে। এছাড়া প্রীতিলতা ওয়েদ্দার এবং কল্পনা দত্ত হবে, কল্পনা দত্ত। আর শান্তি ঘোষ আর সুনীতি চৌধুরী, এই দুজন ব্যক্তি বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে গুলি করে হত্যা করছেন। এটা একটা চমকপ্রদ ঘটনা ছিল বাংলার নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে। গুলি করে হত্যা করছেন ডিএম সাহেবকে, ম্যাজিস্ট্রেটকে, কুমিল্লার ম্যাজিস্ট্রেটকে। কারা করছেন? শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী। এছাড়া আরো অনেক নারী রয়েছে। দেখো, বীণা দাস, ক্যালকাটা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এই বীণা দাস, ওখান কলকাতা ইউনিভার্সিটির ছাত্রী, তিনি সরাসরি গুলি করছেন সেই সময় ইন্সপেক্টর জেনারেল জ্যাকসন সাহেবকে। এছাড়া উজ্জ্বলা মজুমদারের কথা বলা যায়, যিনি দার্জিলিং এর যে লাট সাহেব ছিলেন এন্ডারসন, তাকে হত্যা করছেন গুলি করে। এছাড়া ডায়সেশন কলেজ বলে একটি কলেজ ছিল, যে কলেজের এক ছাত্রী ছিল বনলতা সেন, তিনি অস্ত্র রাখার অপরাধে তার কিন্তু 3 বছর জেল হচ্ছে। তো এই বাংলার বিপ্লবী আন্দোলনে দ্বিতীয় পর্যায়ে অনেক নারীর কথা আমরা জানতে পারছি। অর্থাৎ নারীরা অনেক বেশি মাত্রায় জাতীয়তাবাদী রাজনীতিতে অংশগ্রহণ করছে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে, বিপ্লবীদেরকে সমর্থন করছে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ তারাও কিন্তু করছে। গুলি করে ম্যাজিস্ট্রেটকে মারছেন, জেলা শাসককে মারছেন, ইন্সপেক্টর জেনারেলকে মারছেন। এইভাবে কিন্তু বিভিন্ন নারীর কথা আমরা জানতে পারি দ্বিতীয় দশকে, অর্থাৎ বিপ্লবী সন্ত্রাসবাদের দ্বিতীয় পর্যায়ে। এরপরে কি হচ্ছে? 1930-এর পরে আসছে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশে ছিল কিন্তু মেদিনীপুরে তম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়। সতীশ চন্দ্র সামন্ত এবং অজয় মুখোপাধ্যায়, এনাদের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়। অর্থাৎ তমলুকে একটা সমান্তরাল গভর্নমেন্ট তৈরি হয়। এই দুই বিপ্লবী তারা তৈরি করেন ব্রিটিশ সরকারকে অমান্য করে। নিজেদের মতো একটা সরকার তারা তৈরি করে নেন। ব্রিটিশ সরকারের পাশাপাশি এই সরকার চলতে থাকে এবং এই সরকার প্রায় 1 বছরের বেশি সময় টিকে ছিল। তো এই বাহিনী কিভাবে টিকে ছিল? সমগ্র অঞ্চলের জনসাধারণ গ্রামবাসী তারা এই সরকারের পক্ষে ছিল এবং এই সরকার তৈরি করেছিলেন সতীশ চন্দ্র সামন্ত। তিনি নিজে একটা মহিলা বাহিনী তৈরি করেছিলেন, ভগিনী বাহিনী। এই ভগিনী বাহিনীর সাহায্যেই টিকে ছিল এই তাম্রলিপ্ত জাতীয় সরকার। কারণ যখনই ব্রিটিশ সরকার আসতো আক্রমণ করতে এই গ্রামে, তখন মেয়েরাই বিভিন্ন রকম সংকেতের মাধ্যমে তারা এই খবর ছড়িয়ে দিতেন আর বাকি অন্যান্যদের মধ্যে। তা নারীরা ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করেন এবং তাদের উপর ভিত্তি করে সতীশ চন্দ্র সামন্ত 1 বছর ব্রিটিশ সরকারের অভ্যন্তরে তমলুকে একটা সমান্তরাল গভর্নমেন্ট চালিয়েছিলেন, যেটা কিন্তু একটা সাড়া জাগানো ঘটনা এবং সেটা হয়েছিল শুধুমাত্র নারীদের শক্তির উপরে কেন্দ্র করে বা শক্তির উপর ভিত্তি করে, তার উপরে ভরসা করে। তাই এই বিষয়গুলো আমাদেরকে এখানে পাটে পাটে দেখতে হবে। সমাজ সংস্কারকরা কিভাবে নারীদেরকে সচেতনতা তৈরি করছে, জাতীয় কংগ্রেস তাদের মোটিভেটটা কি, তারা কি চিন্তা ভাবনা করছে, মহাত্মা গান্ধী কিভাবে নারীদেরকে আকৃষ্ট করছেন, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কি নারীরা কিভাবে অংশগ্রহণ করছেন বিভিন্ন আন্দোলন, পিকেটিং, বয়কটের ভিতর দিয়ে, সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রথম পর্যায়ে বাংলাদেশে নারীরা কিভাবে অংশগ্রহণ করছে, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এবং সন্ত্রাসবাদী আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে নারীরা কিভাবে অংশগ্রহণ করছে। এই কয়েকটা পয়েন্টের উপরে নারীদের বিষয়গুলোকে তোমাদেরকে মেনশন করে করে এই 1000 ওয়ার্ডের অ্যান্সার লিখতে হবে নারীবাদী আন্দোলনের বৈশিষ্ট্য। এইগুলো মাথায় রেখে তোমাদেরকে অ্যান্সারটা পড়লে তোমরা সহজে মাথায় রাখতে পারবে। এটা অ্যান্সার নিয়ে, অর্থাৎ 1000 ওয়ার্ডের অ্যান্সার নিয়ে আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। সিইউ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি A3 20 মার্কসের কোশ্চেন, বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্য, অথবা বিংশ শতকে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের অংশগ্রহণ। দুটো একই মানে দাঁড়ায় এবং তার অ্যান্সার তোমরা যেভাবে লিখবে দেখো। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে সমাজ সংস্কারকরা নারী জাতির উন্নতির জন্য একটা প্রবল সংস্কার আন্দোলন জাগিয়ে তুলেছিলেন।
কিন্তু শতাব্দীর শেষ দিকে ঐতিহাসিকদের মতে নারী কেন্দ্রিক প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে। কারণ প্রথমত সংস্কারবাদীর বিরুদ্ধে জনমত ক্রমশ প্রবল হতে থাকে, দ্বিতীয়ত জাতীয়তাবাদী রাজনীতি ভারতের অতীত ঐতিহ্যকে মহিমান্বিত করতে থাকে। সুতরাং 19 শতকের জাতীয়তাবাদ সামাজিক সংস্কার অপেক্ষা অধিক রাজনৈতিক সচেতন হয়ে উঠতে থাকে। ফলে 19 শতকের দ্বিতীয়ার্ধে নারী সংক্রান্ত বিষয়গুলি যে গুরুত্ব হারিয়েছিল তার প্রধান কারণ জাতীয় কংগ্রেস নারী সংক্রান্ত প্রশ্নকে ওম্যান কোশ্চেন, ঔপনিবেশিক রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয় করে তুলতে চায়নি। প্যারা করে দেখো, জাতীয়তাবাদী আদর্শ ও স্বাধীনতা আন্দোলনের সর্বস্তরে নারীদের আকৃষ্ট করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস শুরু থেকেই মহিলাদের অংশগ্রহণ খোলা মনের পরিচয় দিয়েছিল। 1889 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রথম অধিবেশনে বাংলার স্বর্ণকুমারী দেবী ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। কংগ্রেসের প্রতিটি বার্ষিক অধিবেশনে মহিলারা অংশ নিয়েছিলেন সামান্য সংখ্যক প্রতিনিধি হিসেবে, কিন্তু অনেক বেশি পর্যবেক্ষক বা দর্শক হিসেবে। তাদের উপস্থিতি অনেক সময় প্রতীকী হলেও এর তাৎপর্য গভীর ছিল। এই মহিলারা শিক্ষিত ও রাজনীতি সচেতন ছিলেন এবং তারা রাজনৈতিক ভূমিকা পালন করতে ইচ্ছুক ছিলেন। প্যারা করে দেখো, মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণের আকারটা পাল্টে যায় বাংলায় 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধী ও স্বদেশী আন্দোলনের সূত্রে। প্রথমত এই আন্দোলনে অনেক বেশি মহিলাদের, যাদের মধ্যে নিরক্ষর গ্রামের মহিলারা ছিলেন, তাদের আকর্ষণ করতে সক্ষম হয়। দ্বিতীয়ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাইরের জগতের চেয়েও অনেক বেশি ঘটেছিল অন্দরমহলে। এক্ষেত্রে মহিলাদের ক্রিয়াকর্ম অনেক সময় পুলিশের নজর এড়িয়ে যেত। এখানে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি ছিল নিষ্ক্রিয় প্রতিরোধ, বয়কট এবং সশস্ত্র বিপ্লব। ইংরেজের পণ্য বয়কট করা, দেশি পণ্য ব্যবহার করা, স্বদেশী আবেদনের লক্ষ্য ছিল মহিলারা। তাছাড়া রাজনৈতিক কর্মসূচিতে রাখা হয়েছিল আন্দোলনে ব্যবহারের জন্য এক মুঠো চাল প্রতিদিন সরিয়ে রাখা, অরন্ধন পালন করা, প্রতিবাদ, প্রতিরোধ, মিছিল, শোভাযাত্রায় অংশ নেওয়া। মানে এগুলোর ভিতর দিয়ে নারীরা আন্দোলনে পরিচালনা করেছিল বা আন্দোলনে অংশ নিয়েছিল। সশস্ত্র বৈপ্লবিক সংগ্রামে বাংলার নারীদের ভূমিকা কম গুরুত্বপূর্ণ ছিল না। মহিলারা সশস্ত্র বিপ্লবীদের আশ্রয় দিতে, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখতে, পালিয়ে যেতে সাহায্য করতে, অস্ত্রশস্ত্র ও গোপন খবর পৌঁছে দিতে ইত্যাদি নানাভাবে সাহায্য করেছেন। বাংলাদেশের প্রথম মহিলা বিপ্লবী ছিলেন দুকড়ি বালা দেবী। বিপ্লবী দলের কাজের জন্য তিনি প্রথম মহিলা কারারুদ্ধ হন। হাওড়ার ননিবালা দেবী প্রথম স্বাধীনতা সংগ্রামী মহিলা, যিনি 1818 খ্রিস্টাব্দে 3 নম্বর রেগুলেশন আইনে রাজবন্দী হিসেবে আটকে ছিলেন। এরা ছাড়াও বিপ্লবীদের সাহায্য করার অভিযোগে পুলিশের চরম নির্যাতন এবং লাঞ্ছনা সহ্য করেন আরও অনেকে। জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধীর আবির্ভাব এবং সমাজের বৃহত্তর ভূমিকার ক্ষেত্রে নারী সমাজের প্রতি গান্ধীজির আহ্বান মহিলাদের অনুপ্রাণিত করেছিল। গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলন মহিলাদের আকর্ষণ করেছিল প্রধানত দুটি কারণে। প্রথমত, অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলনে যোগদানের ক্ষেত্রে মহিলাদের পারিবারিক বাধা খুব একটা থাকতো না। দ্বিতীয়ত, গান্ধীবাদী আন্দোলনের মধ্য দিয়ে নারীরা সক্রিয় রাজনীতিতে নিজেদের স্থান করে নিতে পেরেছিল। কারণ গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহের আদর্শের মধ্য দিয়ে নারীরা তাদের মুক্তির পথের সন্ধান পাবে এবং এর ফলে নারী মুক্তি আন্দোলন শক্তিশালী হয়ে উঠবে। তিনি মনে করতেন নারীদের রাজনৈতিক জাতীয়তাবাদী আন্দোলন থেকে বাদ দিলে তা এক পায়ে হাঁটার সমান হবে। গান্ধী মহিলাদের কাছে আবেদন রাখার সময় হিন্দু পৌরাণিক আদর্শের কথাই বলেছেন। সীতা, সাবিত্রী ও দময়ন্তীর মতো পৌরাণিক নারীদের ত্যাগ, ধৈর্য, নিষ্ঠাকে তুলে ধরতেন বা ধরেছেন। এরপর অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল শহর কলকাতা ও জেলাতে শিক্ষিত মধ্যবিত্তের আন্দোলনের মধ্য দিয়ে। বয়কট, পিকেটিং, মিছিলে নারীরা যোগ দিয়েছিল। বড়বাজার অঞ্চলে কংগ্রেস ও খিলাফতের স্বেচ্ছাসেবকরা বিদেশি কাপড় বেচা কেনা বন্ধ করার জন্য দোকানগুলির সামনে পিকেটিং শুরু করেছিল। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। পুলিশ রিপোর্ট থেকে জানা যায় যে বড়বাজারের নারী কর্ম মন্দিরের মহিলারা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী এবং তার ভগিনী উর্মিলা দেবী ও ভ্রাতা পুত্রী সুনীতি দেবীর নেতৃত্বে পিকেটিং এবং খদ্দর বেচা শুরু করেছিলেন এবং কারাবরণ করেন। কলকাতায় শিখ মহিলারা এবং মারোয়াড়ি পরিবারের মেয়েরাও যোগ দিয়েছিলেন। দ্বারকানাথ ও কাদম্বিনী গাঙ্গুলির কন্যা জ্যোতির্ময়ী গাঙ্গুলি 1920-তে আন্দোলনে যোগ দেন। গ্রাম অঞ্চলে অসংখ্য কৃষক ও উপজাতি রমণীরাও আন্দোলনে এসেছিলেন। পরের দিকে বিশেষ করে মেদিনীপুরে কর বন্ধের দাবিতে পুরুষদের সঙ্গে মেয়েরা এগিয়েছিল।
তবে তাদের অংশগ্রহণ ছিল খুব সীমিত। প্যারা করে 1928 সালে সুভাষচন্দ্র বসু কলকাতায় কংগ্রেসের বার্ষিক সম্মেলন উপলক্ষে একদল মহিলা স্বেচ্ছাসেবী তৈরি করার সিদ্ধান্ত নেন, যারা ইউনিফর্ম পরে পুরুষ স্বেচ্ছাসেবীদের সঙ্গে মার্চ করে সভাস্থলে আসবেন। লতিকা ঘোষকে মহিলা স্বেচ্ছাসেবী দলের কর্নেল নিয়োগ করা হয় এবং তার উপর দায়িত্ব দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগ্রহ করার। প্যারা করে দেখো, আইন অমান্য আন্দোলনের 1930-এর সময় থেকে নারীরা আরো বেশি সংখ্যায় প্রত্যক্ষ আন্দোলনে এসেছিল। সুমিত সরকারের মতে আইন অমান্য আন্দোলন নারীদের মুক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বাংলায় রাষ্ট্রীয় মহিলা সমিতি, নারী সত্যাগ্রহ সমিতি এবং বাংলার প্রাদেশিক কংগ্রেসের উদ্যোগে নারীরা এই আন্দোলনে যোগ দেয়। যদিও শহরাঞ্চলে নারীরা পিকেটিং এবং বয়কট আন্দোলন সংগঠন করে, গ্রামে তারা লবণ আইন অমান্য, খাজনা বন্ধের আন্দোলনে পুরুষের সঙ্গে যোগ দিয়েছিল। লবণ সত্যাগ্রহে অগ্রণী ভূমিকা নিয়েছিল মেদিনীপুরের মাহিষ্য কৃষক পরিবারের মহিলারা। সমুদ্র তটে নুন তৈরি করে তারা আইন অমান্য করেছিলেন। হুগলির আরামবাগ, বাঁকুড়াতেও মেয়েরা খাজনা বন্ধের আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। মেদিনীপুরে উর্মিলা পারিয়া ছিলেন প্রথম মহিলা শহীদ। 1930-এ চৌকিদারি ট্যাক্সের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন এবং পুলিশের নৃশংস প্রহারে মৃত্যুবরণ করেন। গান্ধীবাদী আন্দোলনের বাইরে 30-এর দশকে বাংলার বিপ্লববাদে বাংলার নারী সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে প্রীতিলতা ওয়েদ্দেদার বীরত্বপূর্ণ লড়াই ও পুলিশের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আত্মহনন এক অবিস্মরণীয় ঘটনা। চট্টগ্রাম অস্ত্রাগারে অংশগ্রহণ করার কল্পনা দত্তকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়। শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী কুমিল্লার ম্যাজিস্ট্রেটকে হত্যা করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। 1932 সালে 8 ফেব্রুয়ারি বীণা দাস অর্থাৎ ভৌমিক কলকাতা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কনভোকেশনে গভর্নর স্টানলি জ্যাকসনকে নিষ্ফল গুলি করে হত্যা করার অপরাধে 9 বছর কারাদণ্ড দেওয়া হয়। বিপ্লবী উজ্জ্বলা মজুমদার দার্জিলিং এর লাট সাহেব এন্ডারসনকে হত্যা করার নিষ্ফল প্রচেষ্টার জন্য 14 বছর কারাদণ্ডে দণ্ডিত হন। ডায়াসেশন কলেজের ছাত্রী বনলতা দাশগুপ্ত অস্ত্র রাখার অপরাধে 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। বন্দী বা অন্তরীণ হন শত শত নারী, আত্মত্যাগ করেছিলেন স্বাধীনতার জন্য। এই প্যারাতে বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদের যে দ্বিতীয় পর্যায়ে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিল সেটা দেওয়া হয়েছে। এরপরে ভারত ছাড়ো আন্দোলন। প্যারা করে, গান্ধীজির ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনে বলিষ্ঠ আত্মপ্রকাশ ঘটেছিল মেদিনীপুর জেলায়। এই আন্দোলনে গ্রামীণ মহিলাদের ভূমিকা ছিল স্মরণীয়। তমলুক থানা আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা, 73 বছরের বিধবা বৃদ্ধা। এই কৃষক রমণী গুলিবিদ্ধ হয়েও জাতীয় পতাকাকে সোজা রেখেছিলেন। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার এই নির্ভীক আত্মবলিদান একটি হৃদয় বিদারক ঘটনা। সতীশ সামন্তের বিবরণ থেকে আমরা আন্দোলনে মহিলাদের অংশগ্রহণের কথা জানতে পারি। সমগ্র জেলার সর্বশ্রেণীর নারীরাই এই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করেছিল এবং তাদের সংখ্যা ছিল অগণিত। মহিলাদের উপর বর্বরোচিত অত্যাচার অনুষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনে ভগিনী বাহিনীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্যারা করে, এটি শেষ প্যারা। এখানে একটা মূল্যায়ন করা হয়েছে। জাতীয়তাবাদী আন্দোলনে যোগদানের ফলে বাংলার নারীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছিল, কথা বলা যায় না। সমগ্র নারী সমাজের সচেতনতা বৃদ্ধি করে নারী মুক্তি আন্দোলনকে শক্তিশালী করে তুলতে পারেনি। জাতীয়তাবাদী নেতৃত্ব সেদিকে দৃষ্টি দেওয়ার অবকাশ পাননি। গ্রামের মহিলারা সাধারণত তাদের পরিবার, স্বামী, পুত্র দ্বারা নির্দেশিত হয়ে জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দিয়েছিলেন, বৃহত্তর নারী মুক্তির সঙ্গে যুক্ত হয়নি। আন্দোলন স্থিমিত হয়ে গেলে তারা আবার ঘরে ফিরে যায়। সীমিত হলেও মহিলারা গান্ধীবাদী আন্দোলনের মধ্য দিয়ে বহির্জগতে তাদের নিজেদের স্থান তৈরি করে নিতে পেরেছিলেন। তো এই ছিল 20 শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্য। তার উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। তোমাদের এই সেমিস্টারের 4টি পেপারের প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে কোয়ারি করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।